না না, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমাদের মতো মূর্খ নিম্ন জাতের গরিব মানুষগুলো যে আমার পিতা মাতা, এটা ভাবলে আমার নিজেকে ঘৃণা লাগে। আচ্ছা বলো তো, তোমরা আমাকে কেন জন্ম দিলে? যখন জানতেই তোমরা গরিব, অশিক্ষিত, ফালতু মানুষ, একটা ছেলেকে মানুষ করার মতো ক্ষমতা তোমাদের নেই, তখন সন্তান জন্ম দেওয়ার এত শখ উঠেছিল কেন? আর যখন ভুল করে জন্ম দিয়েই ফেলেছো, তাহলে যখন ছোট ছিলাম তখন তো মেরে ফেলতে পারতে, তাহলে তখনই শেষ হয়ে যেত সব। বাবা, দয়া করে এভাবে কোনো কথা বলিস না। তোর কথাগুলো আমার বুকে যে তীরের আঘাত লাগছে। আমরা অনেক কষ্ট করে তোকে এতটা বড় করেছি বাবা। চুপ করো বলছি। আমার জীবনটা তছনছ করে দিয়ে এখন আর ভালো মানুষের মতো অভিনয় করতে এসো না। ওইভাবে বলিস না রে বাবা, তোকে মানুষ করার কথাগুলো মনে পড়ছে আর আমার বুক ফেটে কান্না আসছে। যেদিন তুই বাবা হবি সেদিন বুঝতে পারবি বাবার মূল্য কতটা। কি বললে? তোমরা আমাকে মানুষ করেছো? হ্যাঁ, শুনলেও হাসি পায়। শোনো, তোমাদের এইসব নাটক বন্ধ করো। আর আমার একটা কথা ভালো করে শোনো, কালকের মধ্যে যদি তোমরা আমাকে একটা ভালো মোবাইল কিনে না দাও, তাহলে দেখবে কি ঘটনা ঘটে যায়। যা ঘটবে তা তোমরা সামলাতেও পারবে না। বাবা, তুই এত বড় ধুমকি দিচ্ছিস কেন একটা মোবাইলের জন্য? চুপ করো তোমা, আমি যা বলছি তাই হবে। কালকের মধ্যে আমার মোবাইল চাই। যদি না পাই তাহলে জেনে রাখবে এই বাড়ি থেকে একটা লাশ বেরোবে। এই বলে অর্ণব ঘর থেকে বেরিয়ে গেল। হ্যাঁ গো, কি বলে গেল ছেলেটা শুনলে? গিন্নি, আমি আর কি করব বলো, হাতে একটা টাকাও নাই, রোজগারও নাই। ছেলেটা তোর আগে পাগল হয়ে আছে গো। কালকের মধ্যে মোবাইল না দিলে বলছে এই বাড়ি থেকে লাশ বের হবে। এরপরেও তুমি কি চুপ করে বসে থাকবে বলো? কি করব বলো, ফসল উঠতে এখনো 1 মাস বাকি। আর আমাদের তো ওই সামান্য জমি, সব ফসল বেচে দিলে তবেই একটা মোবাইল হবে। তবুও না খেয়ে ছেলেটাকে মোবাইল কিনে দিতাম, কিন্তু এখন অত টাকা কোথায় পাবো? আমি তো কোনো উপায় পাচ্ছি না গিন্নি। না গো, 1 মাস পরে দিলে হবে না, কালই দিতে হবে। আমার ছেলেটা যদি কিছু করে বসে, আমি আর বাঁচবো না গো, আর বাঁচবো না। তাহলে আমাকে সেই কাজটাই করতে হবে, যেই কাজ করার কথা আমি জীবনে কখনো ভাবিনি। কোন কাজ? তুমি আবার কি করবে গো? ভাবছি জমিদারের কাছে গিয়ে সুদের উপর 1 মাসের জন্য 10,000 টাকা ধার নিব, আর ফসল তুলে সুদ সহ ফেরত দেব। জমিদারের কাছে সুদে টাকা? তুমি তো জীবনে এই পথে যাওনি গো। কিন্তু কি করব বলো, আমি যে বাবা, আমি যদি ছেলের জন্য না করি তাহলে আর কে করবে বলো? ছেলেটা যদি সত্যি তেমন কিছু করে বসে, তাহলে আমিও যে সহ্য করতে পারবো না গিন্নি। যা করতে হয় করো, শুধু ওকে বাঁচাও। আমার অন্নটা যেন কোনো ভুল পথে না যায় ভগবান। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি একবার জমিদারের কাছে যাচ্ছি, দেখি ভাগ্যে কি লেখা আছে। আচ্ছা যাও, সাবধানে যাবে। এই অর্ণব, তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। আয় ভাই বস। আজকে দারুণ একটা দাও মেরেছি ভাই। তাই নাকি? কি দাও মারলি? একটু ঠিকঠাক করে বল শুনি। আরে সেই 3 দিন আগে যে শেয়ারটা কিনেছিলাম সেটা আজ বিক্রি করে দিলাম, পুরো 7,000 টাকা লাভ হলো ভাই। 7,000? 2-3 দিনের মধ্যে এত লাভ? হ্যাঁ ভাই, সব শেখার জিনিস, শিখেছি বুঝেছি তারপরে ইনভেস্ট করেছি। আমিও তো ভাই তোর কাছেই শিখছি, আমিও ইনভেস্ট করব, আর দেখবি আমিও তোর মতোই অনেক টাকা কামাবো। তোর কাছে তো কোনো মোবাইলই নাই, মোবাইল ছাড়া চার্ট দেখবি কিভাবে আর কিভাবে ট্রেড করবি? আজকে বাড়িতে যা বলে এসেছি ভাই, দেখবি 24 ঘন্টার মধ্যে আমার হাতে মোবাইল আসবেই, গ্যারান্টি দিলাম। বাড়িতে এমন কি বললি যে 24 ঘন্টার মধ্যে তোকে মোবাইল দিবে? ওটা না হয় কালকেই বুঝতে পারবি। আচ্ছা ধরলাম মোবাইল ঠিকই পেয়ে গেলি, কিন্তু ইনভেস্ট করার টাকা কোথায় পাবি? আমার বাপের অনেক টাকা আছে তাই ইনভেস্ট করি, তোর বাপের কোনো টাকাই নেই। আগে মোবাইলটা হাতে আসুক, তারপর টাকার ব্যবস্থাও আমি ঠিক করে নেব, দেখিস। আচ্ছা ভাই রমেশ, একটা কথা জানতে চাই, অপশন ট্রেডিংটা কি? ওখানে নাকি খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। এই পথটাই সবচেয়ে বিপজ্জনক ভাই। শোন, 99% মানুষ অপশনে লস করে, আর যে 1% লাভ করে তারাও বেশি দিন টেকে না। অপশন মানে হলো আগুনের সাথে খেলা। এখানে 1,000 টাকায় 1 লাফে 1 লাখ হতে পারে, আবার 1 লাখ টাকায় 1 মিনিটে শূন্য হয়ে যেতে পারে। অনেক কোটিপতি মানুষ অপশন ট্রেডিং এ সব হারিয়ে আজ ফুটপাতে ভিক্ষা করে। ভুলেও ওদিকে যাস না, এটা জুয়া খেলার থেকেও খতরনাক ভাই। তুই যত ভয় দেখাচ্ছিস ভাই, আমার ততই মনে হচ্ছে অপশন ট্রেডিংটা যেন শুধু অর্ণবের জন্যই বানানো হয়েছে। 1,000 টাকা যদি 1 লাখ হতে পারে, তাহলে আমি একবার চেষ্টা করবই। আগে মোবাইলটা হাতে আসুক,
তারপর দেখবি অর্ণব হয়ে উঠবে একজন অপশন ট্রেডার। নমস্কার জমিদার সাহেব, আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। আরে আরে হীরালাল, এসো এসো। সাহায্যের জন্য তো সবাই আমার কাছেই আসে, কারণ আমার মতো দয়ালু মানুষ এই গ্রামে যে আর নেই। বলো হীরালাল, তোমার কত টাকা লাগবে? 10,000 টাকা যদি একটু ধার দিতেন বড় উপকার হতো। কি বলছো হীরালাল, 10,000-এ কিছু হয়? এ বাজারে 10,000 তো কিছুই না, মিনিমাম 20,000 নাও। না না সাহেব, আমার 10,000ই হবে। না না হীরালাল, তা হবে না। তুমি এক কাজ করো, 15,000 টাকা নাও। তোমার কোনো অসুবিধা নেই, আমি তো আছি। ঠিক আছে, তাহলে 15,000ই দেন। এই এই নাও পুরো 15,000 টাকা। নাও হীরালাল, নিশ্চিন্তে খরচ করো। আচ্ছা জমিদার সাহেব, সুদ কত দিতে হবে মাসে? ওই 1080 টাকা মাত্র, মানে তোমার 15,000-এ প্রতি মাসে 1200 টাকা করে দিলেই হবে। সহজ হিসাব। হে হে হে। ঠিক আছে সাহেব, আমি তাই দেব। আচ্ছা ঠিক আছে, আর শোনো, সুদ যেন ঠিক মতো আসে কিন্তু। ঠিক আছে জমিদার সাহেব, আমি চললাম। হায় ভগবান, সুদে টাকা ধার নিলাম, জীবনে যা করি নাই আজ সেই কাজটাও করতে হলো, শুধু আমার ছেলেটাকে বাঁচানোর জন্য। এই অর্ণব, এখানে কি করছিস? আয় বাবা, বাড়ি আয়। বাবা, তুমি এখানে কেন? তোর জন্যই তো বের হয়েছি বাবা। চল বাড়ি চল, আজকেই তোকে মোবাইল কিনে দেব। সত্যি বলছো তো বাবা? ঠিক আছে, চলো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? কি হলো গো, এমন ডাকছো কেন? এই দেখো, তোমার অর্ণবকে আমি নিয়ে এসেছি। আর শোনো, ওর মোবাইল কেনার টাকাও জোগাড় করে এনেছি। সত্যি তুমি টাকাটা এনেছো? হ্যাঁ গিন্নি, আজকেই বাজারে যাব, আজকেই আমাদের অর্ণবের জন্য ভালো একটা মোবাইল কিনে আনবো। তাই নাকি? শোনো গিন্নি, আমরা এক্ষুনি বাজারে যাচ্ছি, বেশি দেরি করলে আবার রাত হয়ে যাবে। আচ্ছা যাও, সাবধানে যাবে। এরপর অর্ণব ও অর্ণবের বাবা দুজন মিলে বাজারের দিকে যেতে শুরু করে মোবাইল কেনার উদ্দেশ্যে, এবং কিছুক্ষণ পরে তারা মোবাইল কিনে বাড়ি ফিরে আসে। কই গিন্নি, দেখে যাও, আমাদের অর্ণবের জন্য নতুন মোবাইল নিয়ে এসেছি। সত্যি গো, এত তাড়াতাড়ি? কই মোবাইলটা একবার দেখি। এই দেখো, দোকানদার বলল এটা নাকি এখন বাজারে খুব চলছে, আর আমাদের অর্ণবের জন্য খুব ভালো হবে। হ্যাঁ গো, এত সুন্দর মোবাইল, কিন্তু দামও তো অনেক বেশি হবে মনে হয়। হ্যাঁ, দাম একটু বেশি, কিন্তু ছেলের মুখের হাসিটার চেয়ে দাম বেশি নয় গিন্নি। বাবা, এবার মোবাইলটা আমাকে দাও, আমি একবার আমার বন্ধুদের দেখিয়ে আসি। আচ্ছা বাবা, এই নে, সাবধানে ব্যবহার করবি, না হলে পড়ে গেলে আবার ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা দেখবে এই মোবাইলটা দিয়ে আমি আমার জীবনটাই বদলে ফেলবো। বাবা, শুধু একটা কথা, যে পথেই যাস যেন ভালো পথে যাস, আর কারোর কোনো উপকার না করতে পারলেও কারোর কোনো ক্ষতি করিস না বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার আমি আসছি। এই রমেশ, রমেশ! আরে ভাই অর্ণব, হাতে আমার মোবাইল! তোকে বলেছিলাম না 24 ঘন্টার মধ্যে মোবাইল পেয়ে যাবই, দেখলি তো পেয়ে গেছি। বাহ ভাই, সত্যি তো একদম নতুন ফোন দেখছি। হ্যাঁ রে, এটা তো কেবল শুরু ভাই, আসল কাজ তো এবার শুরু হবে। তোকে একটা দরকারি কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা বল? তুই বলেছিলি না ট্রেডিং শুরু করতে হলে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হয়? হ্যাঁ, প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরেই ট্রেড করতে পারবি। তাহলে এই নে মোবাইল, আর আমার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দে ভাই। আমি তো কিচ্ছু বুঝি না, তুই করে দে। আচ্ছা দে মোবাইলটা, আমি খুলে দিচ্ছি। তোকে শুধু কিছু ডিটেলস বলতে হবে, যেমন তোর নাম, আধার নাম্বার, প্যান নম্বর, এইসব যা লাগবে বল, আমি তোকে দিচ্ছি। এরপর কিছুক্ষণের মধ্যেই
রমেশ অর্ণবের জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিল। এই নে ভাই, তোর ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। সত্যি? এত তাড়াতাড়ি? হ্যাঁ, কিন্তু এখনই লগ ইন করতে পারবি না। আগামীকাল সকালে তোর ইমেলে দুটো জিনিস আসবে, একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড। ওইটাই তোর অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস। তাহলে কাল সকাল থেকেই আমি ট্রেডিং করতে পারবো তো ভাই? হ্যাঁ ভাই পারবি, তবে খুব সাবধানে কাজ করবি, না হলে একটা ভুল হলেই সর্বনাশ হয়ে যাবে। আর আবার বলছি ভাই, ভুল করে অপশন ট্রেডিং করবি না। একবার যদি করে ফেলিস তাহলে আর ছাড়তে পারবি না, আর তোকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ভাই। আচ্ছা ভাই, তোর কথাগুলো আমি মাথায় রাখবো। বলছি ভাই, একটা কথা বলবো, রাগ করবি না তো? আরে ভাই, তোর সাথে আবার কিসের রাগ? বল ভাই, কি হয়েছে? ভাই, আমার অবস্থা তো তুই জানিস, বাড়িতে টাকা পয়সা কিছুই নেই, আর বাবার অবস্থা আরো খারাপ। কিন্তু আমি আসলে শিখতে চাই, শেয়ার মার্কেটটা ভালোভাবে শিখে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে চাই ভাই। তুই যদি কিছু টাকা ধার দিস খুব উপকার হয় ভাই। কত টাকা লাগবে তোর? 5,000 টাকার মতো দিলেই হবে ভাই, তাহলে ইনভেস্টিং শুরু করতে পারতাম। ঠিক আছে, আমি তোর ফোন পেতে 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তোর শুরু করার জন্য এটুকুই যথেষ্ট। সত্যি ভাই? কিন্তু কতদিনের মধ্যে এই টাকা শোধ দিতে হবে? এই টাকাটা তোকে আর শোধ দিতে হবে না ভাই, এটাকে ঋণ না ভেবে সুযোগ ভাবিস। দেখ, আমি চাই তুই উঠে দাঁড়াস, তুই কিছু করিস, তোর পরিবারটা যেন সুখে থাকে। কিন্তু একটা কথা মনে রাখিস, এই টাকা দিয়ে তুই যাই করবি সাবধানে শিখে বুঝে শুনে করবি, একটুকুও ঝুঁকি নিবি না। আর ভুল করে অপশন ট্রেডিং এ পা দিবি না, এটা জুয়ার থেকেও খারাপ ভাই। ভাই সত্যি, তোর এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আবেগ দেখাচ্ছিস কেন? আমি তোর বন্ধু, এটা আমার দায়িত্ব। আচ্ছা ভাই, এবার আমি আসি। এরপর রমেশের কাছ থেকে টাকা পেয়ে বাড়ি ফিরতেই অর্ণবের মাথায় শুধু একটাই চিন্তা, অপশন ট্রেডিং। তার চোখে মুখে শুধু টাকার নেশা, লস হওয়ার কথাটা তার মাথাতেই নেই। বাড়িতে ফিরে মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব খুলল অর্ণব। কিভাবে অপশন ট্রেডিং করা যায় এসব ভিডিও দেখে সে আরো পাগল হয়ে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু অর্ণবের চোখে কোনো ঘুম নেই। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। সকাল হতেই অর্ণব দেখে তার ইমেলের ডিম্যাট অ্যাকাউন্টের ইউজার আইডি আর পাসওয়ার্ড এসে গেছে। বাহ, আইডি পাসওয়ার্ড তো এসে গেল। এবার ডিম্যাট অ্যাকাউন্টটা লগ ইন করি আর রমেশের দেওয়া 5,000 টাকা ডিপোজিট করে একটা অপশন ট্রেডিং মেরে দিই, যা হবে দেখা যাবে। অর্ণব কিছু না ভেবে 5,000 টাকা ডিপোজিট করলো তার ডিম্যাট অ্যাকাউন্টে। তারপর একটুকুও দেরি না করে সরাসরি একটা অপশনে ট্রেড নিল। মাত্র 2 মিনিট পরেই অর্ণবের 5,000 টাকা বেড়ে দাঁড়ালো 8,000-এ। এটা দেখে অর্ণব খুশিতে উত্তেজিত হয়ে সে তৎক্ষণাৎ ট্রেড থেকে বেরিয়ে প্রফিটটা বুক করে নিল। এই তো, আমি পেরেছি, আমি পারবই। প্রফিট করতে পেরেছি মানে আমি ঠিক পথেই হাঁটছি। আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব আর সবাইকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। না না, আজ আর লোভ করলে হবে না, আজ বন্ধ রাখি, কাল আবার শুরু করব। পরের দিন সকাল হতেই অর্ণব আবার পুরো 8,000 টাকার একটা ট্রেড নিল, আর 2 মিনিটের মধ্যেই সেটা প্রায় 15,000 টাকা হয়ে গেল। খুশিতে অর্ণব তাড়াতাড়ি প্রফিট বুক করে ট্রেড থেকে বেরিয়ে গেল। আমি পেরেছি, আমি পেরেছি, আমাকে আর কেউ বড়লোক হওয়া থেকে আটকাতে পারবে না। বাবা, তুমি পুরো জীবন মাঠে কাটিয়ে দিলে, কিন্তু কখনো একবারে এত টাকা দেখেছো? কিন্তু তোমার ছেলে এখন কত বড় হয়ে উঠেছে। এটা তো কেবল শুরু। পরের দিন আবার অর্ণব পুরো 15,000 টাকার একটা ট্রেড নিল, কিন্তু আজ ট্রেড নিতেই তার লাভের চাকাটা উল্টো দিকে ঘুরে গেল। অর্ণব দেখলো 3,000 টাকার লস চলছে। না না, এটা কি হচ্ছে? 3,000 টাকা লস? কিভাবে লস হতে পারে? আমি তো সব ঠিকঠাক করেছি। না না, আর একটু অপেক্ষা করি, ঠিক প্রফিটে চলে আসবে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে দেখা গেল ট্রেডে থাকা পুরো 15,000 টাকাই লস হয়ে গেছে। এ আমি কি করলাম? এখন আমি কি করব? যখন 3,000 টাকা লস হয়েছিল তখনই যদি বেরিয়ে যেতাম তাহলে আর এত টাকা লস হতো না। কিন্তু আমাকে হাল ছেড়ে দিলে হবে না, কিছু একটা করতেই হবে।
কিন্তু টাকা, টাকা কোথায় পাবো? এরপর অর্ণব গভীর চিন্তা করতে থাকলো। আর কিছুক্ষণ পরেই পেয়েছি, একটা ভালো উপায় পেয়েছি। না, আমাকে একবার এক্ষুনি গ্রামের বড় ব্যবসায়ী জগদীশ বাবুর কাছে যেতে হবে। এই কথা ভেবেই অর্ণব তাড়াতাড়ি পা বাড়ালো সরাসরি গ্রামের বড় ব্যবসায়ী জগদীশ শেঠের বাড়ির দিকে। এরপর জগদীশ বাবুর কাছে গিয়ে অর্ণব তার পুরো প্ল্যান খুলে বলল। লোভী জগদীশ বাবু অর্ণবের সব কথা শুনে সব রাজি হয়ে গেল আর বলল, আচ্ছা অর্ণব, তোমার কথা আমি সবই শুনলাম, কিন্তু কাজটা অনেক রিস্কি, তাই আমি তোমাকে 12,000 টাকার বেশি দিতে পারবো না। তুমি যদি রাজি থাকো তাহলে বলো, আজ রাতেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 12,000-এ আমি রাজি। আজ রাতে আপনি আপনার গাড়ি নিয়ে ঠিক জায়গায় চলে আসবেন। গভীর রাতে অর্ণব চুপি চুপি তার বাবার জমির সমস্ত ফসলগুলো কেটে বস্তায় ভরে অপেক্ষা করছে কখন জগদীশ বাবু আসবে আর এই ফসলগুলো নিয়ে যাবে। এবং কিছুক্ষণের মধ্যেই জগদীশ বাবু তার গাড়ি নিয়ে হাজির হলো। বাবু, সব রেডি, জমির সব ফসল কেটে বস্তায় ভরে রেখেছি। আপনি তাড়াতাড়ি ভোরের আলো ফোটার আগেই গাড়িতে তুলে নেন আর আমার টাকাটা দেন। আর হ্যাঁ, একটা কথা, আপনি আর আমি ছাড়া অন্য কেউ যেন জানতে না পারে এই বিষয়টা। জগদীশ বাবু কোনো কথা না বাড়িয়ে অর্ণবকে পুরো টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। একটা কাজ করি, এই জমিটায় এখন আগুন লাগিয়ে দিই, তাহলে সবাই ভাববে কোনো ভুলে আগুন ধরে ফসল পুড়ে গেছে। কেউ সন্দেহ করবে না যে আমি রাতের অন্ধকারে ফসল কেটে বেঁচে দিয়েছি। এই ভেবে অর্ণব পুরো জমিতেই আগুন লাগিয়ে দিল। কই গো, এই খাবারটুকু খেয়ে নাও, বাড়িতে তো আর কিছুই নেই। এটাই খেয়ে নাও, তারপর একবার জমিটা ঘুরে এসো, ধানগুলো কতটা পেকেছে দেখো। জমিদার সাহেবকে টাকা শোধ দেবার সময় হয়ে এলো যে। কি বলছো? বাড়িতে আর খাবার নেই? তাহলে তাহলে গিন্নি, আমি এই খাবারটা খাবো না। আমরা না খেয়ে থাকলেও হবে, কিন্তু আমাদের ছেলে অর্ণব, ও যদি না খেয়ে থাকে ওর তো শরীর খারাপ হয়ে যাবে। খাবারটা অর্ণবকেই দাও। কিন্তু তুমি কিছুই খাবে না? না, আমি এসে পরে কিছু খেয়ে নেব, অসুবিধা নেই। তুমি আগে ছেলেকে খাবারটা দাও, আমি একবার জমিটা দেখে আসি, দেখি ফসলগুলো কেমন পেকেছে। এ এ আমি কি দেখছি? পুরো জমি তো পুরো ছাই হয়ে গেছে। কালকেই তো দেখলাম ফসলে ভরা ছিল গোটা জমি, আজ সব শেষ। কিভাবে হলো? কখন হলো? কি আগুন দিল? ভগবান, তুমি এ কোন শাস্তি দিলে আমাকে? এক মুঠো খাবার ঘরে নেই, আমি না খেয়ে আছি। এই ফসলটাই ছিল আমাদের শেষ ভরসা। এই ফসল বেচে জমিদারের সুদের টাকা শোধ করব ভাবছিলাম। এখন আমি কিভাবে শোধ করব? কিভাবে বাঁচবো? হে ভগবান, আমাদের মতো গরিবের সর্বনাশ যে করেছে, তুমি তার বিচার করো। ছেড়ে দিও না ভগবান, তুমি তাকে ছেড়ে দিও না। গিন্নি, ও গিন্নি, সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হলো গো, এমন হাঁপাচ্ছ কেন? আমার আমার জমির সব ফসল পুড়ে ছাই হয়ে গেছে গিন্নি। কি? কাল সকালেও তো তুমি বললে ফসল খুব ভালোই হয়েছে, আগুন ধরলো কিভাবে? জানি না গো, ভগবানই জানে কেমন করে আগুন ধরেছে। কালকেই তো দেখলাম সব ঠিক, আর আজ সব শেষ। এ আমাকে কোন পাপের সাজা দিলে ভগবান, তুমি বলো। হ্যাঁ গো, এবার আমরা কি করব গো? এই ফসলটাই তো ছিল আমাদের আশার আলো। জমিদারের সুদের টাকা এবার কিভাবে শোধ দেব গো? সব শেষ গিন্নি, সব শেষ। ওই ফসলটা বেচে যা টাকা পেতাম তাই দিয়ে ঋণ শোধ করতাম, কিন্তু এখন মনে হচ্ছে কেউ আমার হাত পা ভেঙে ফেললো। জমির ফসল পুড়ে যাবার ঘটনা জমিদারের কানে যেতেই জমিদার হীরালাল এর বাড়িতে এসে হাজির। ওই হিরালাল, বাইরে এসো একবার। তোমাদের এই মাসের সুদের টাকা এখনো আমার হাতে আসেনি। জমিদার সাহেব, একটু শুনুন, বড় বিপদ হয়ে গেছে আমাদের। এই সব কান্নাকাটি রেখে দাও, আমার টাকা দাও। 3 দিন হয়ে গেল, এই মাসের সুদ এখনো এলো না। সাহেব, আমাদের সব ফসল আগুনে পুড়ে গেছে, আমাদের সব শেষ।
এবার আমরা কিভাবে দেব? একটু সময় দেন, একটু দয়া করুন। দয়া? দেখো হীরালাল, তোমাদের দুঃখ সুখের মধ্যে আমি নেই, বুঝেছো? আমি ব্যবসা করি, ভিক্ষা নয়। আমি টাকা ধার দিয়েছি ব্যবসার জন্য, সুদে নেব, এটাই নিয়ম। তোমাদের ফসল পুড়েছে না ঘর বাড়ি পুড়েছে সেটা আমি দেখতে যাব না, বুঝেছো? সাহেব, একটু সময় দিন। আমরা না খেয়ে আছি, ফসলটাই আমাদের সম্বল ছিল, ওটাও শেষ হয়ে গেল। তাহলে টাকা দিতে পারবে না বলছো? তাহলে শোনো হীরালাল, তোমার ওই জমিটা এখন থেকে আমার দখলে থাকবে, বুঝেছো? যতদিন না তুমি সুদ সহ পুরো টাকা ফেরত দেবে ততদিন জমিটা আমি চাষ করব। এটাই আমার শেষ কথা। এবার আমি আসি, ভালো থেকো তোমরা। হে ভগবান, আর কত পরীক্ষা নেবে আমাদের? এদিকে অর্ণব ফসল বিক্রির 12,000 টাকা নিয়ে একটার পর একটা উল্টো পাল্টা ট্রেড করতে থাকে। উত্তেজনা, লোভ আর লস রিকভারের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ টাকা আবার লস করে ফেলে। হে ভগবান, এ আমি কি করলাম? সব সব শেষ, সব শেষ করে ফেললাম আমি। আমি আমি এবার কি করব? সেদিন যদি রমেশের কথা শুনে অপশন ট্রেডিং না করতাম তাহলে আজ এ অবস্থা হতো না। ভগবান, কিছু উপায় দাও, নইলে নইলে আমাকে ডেকে নাও তোমার কাছে। বাবা, কাঁদিস না। ওই সামান্য ফসলের জন্য তুই আর কাঁদিস না বাবা। যা ভাগ্যে লেখা আছে তাই হয়েছে। তুই আর দুঃখ করিস না। যে আমাদের ফসলে আগুন লাগিয়েছে সে কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না। তুই দেখে নিস, এটা আমাদের মতো গরিবের অভিশাপ। তুই শুধু বিশ্বাস রাখ, ভগবান আমাদের জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন। দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। মা, আমি আর এত দুঃখ সহ্য করতে পারছি না। আমাদের সব শেষ হয়ে গেছে। জমিদারও আমাদের শেষ সম্বল জমিটা নিয়ে নিল। আমরা এখন কি করব? কিভাবে সামলাবো? আমি কিছুই খুঁজে পাচ্ছি না। কি করব? আমি এই দুঃখ আর সহ্য করতে পারছি না। না মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটা একটু ফ্রি হবে। ঘরের ভিতর আমি আর একা বসে থাকতে পারছি না। এই বলে অর্ণব ঘর থেকে বেরিয়ে গেল। এ অর্ণব, কোথায় যাচ্ছিস? আয় একটু গল্প করি, এখানে আয়। কোথাও যাইনি ভাই, মনটা খুব খারাপ, তাই একটু বাইরের দিকে বেরোলাম। হ্যাঁ ভাই, শুনেছি তোদের সব ফসল আগুনে পুড়ে গেছে। দুঃখ করিস না ভাই, যা হওয়ার তা হয়ে গেছে, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, তোর ইনভেস্টিং কেমন চলছে? ভালোই তো চলছিল ভাই, কিন্তু এই বিপদের সময় তোর দেওয়া 5,000 টাকাটা আমি আমার বাবা মায়ের হাতে দিয়ে দিয়েছি, তাই এখন থেকে আর ইনভেস্ট করতে পারবো না ভাই। ভালো সিদ্ধান্ত নিয়েছিস ভাই। এই দুঃখের সময় যদি তুই বাবা মায়ের পাশে না থাকিস তাহলে আর কে থাকবে? আচ্ছা ভাই, তোর ইনভেস্টিং কেমন চলছে? না ভাই, আমি সব শেয়ার বিক্রি করে দিয়েছি, এখন কিছুই ইনভেস্ট করিনি। কেন, সব বিক্রি করে দিলি কেন? ভাই, আমাদের লোকসভার ভোটের রেজাল্ট বেরোবে, আর ভোটের রেজাল্টের সময় শেয়ার বাজার অনেক ওঠানামা করে, এর জন্য অনেক লাভ লসের সম্ভাবনা থাকে, তাই আমি এখন বেচে দিয়েছি, রিস্ক নিতে চাই না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ ভাই, মার্কেট আশা করছে যে রানিং পার্টি হয়তো হেরে যাবে, তাই আগেই থেকেই মার্কেট অনেকটাই পড়ে আছে। যদি রানিং পার্টি হেরে যায় তাহলে বাজারে খুব একটা ওঠানামা হবে না, আর যদি জিতে যায় তাহলে বাজার প্রচুর ওঠানামা করবে, তাই নিরাপদে থাকতে আমি সব বিক্রি করে দিয়েছি। আচ্ছা ভাই, তাহলে তো এখন অপশন ট্রেডিং এ অনেক লাভ হওয়ার সুযোগ আছে। হ্যাঁ ভাই, এই সময় অপশন ট্রেডিং এ ওঠানামা অনেক বেশি হয়, আর এই সময়গুলোতে 1-2% মানুষ প্রচুর টাকা কামিয়ে নেয়, আর 99% মানুষ একেবারে ধ্বংস হয়ে যায়। এই কথা শুনেই অর্ণবের মনের মধ্যে আবার ভয়ঙ্কর ভাবে লোভ জাগ্রত হলো। সে ভাবতে লাগলো, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি বড় একটা কিছু করে ফেলবো। আচ্ছা ভাই, আমি এবার আসি, আবার দেখা হবে। এরপর অর্ণব কোনো সময় নষ্ট না করে সরাসরি জমিদারের বাড়ির দিকে গেল। আরে অর্ণব যে, কি ব্যাপার? হঠাৎ আমার বাড়িতে সুদ সমেত টাকাটা ফেরত দিয়ে নিজের জমিটা ছাড়িয়ে নিতে এসেছো নাকি? না জমিদার সাহেব, 1 টাকাও জোগাড় করতে পারিনি। বাড়ির অবস্থা একদমই খারাপ, এক মুঠো খাবার পর্যন্ত বাড়িতে নেই। এখন জমিটাও তো আপনার হাতেই চলে গেছে, তাই ভাবছিলাম যদি আপনার কাছ থেকে আর 10,000 টাকার মতো একটু সাহায্য পেতাম তাহলে অন্তত দুমুঠো খেয়ে থাকতে পারতাম আমরা। শোনো অর্ণব, তোমাদের আগে সমস্ত টাকা শোধ না করা অবধি নতুন করে তোমাদের 1 টাকাও দিতে পারবো না। তাহলে জমিদার বাবু, আমাদের কোনো উপায় নেই, একটু কি সাহায্য করতে পারবেন না?
উপায় একটাই আছে, যদি তোমরা করতে পারো। কি উপায় বলেন জমিদার মশাই, আমাদের টাকা খুব দরকার, যেটা বলবেন সেটাই করব। যদি তোমরা সেই জমিটা আমাকে পুরোটা বিক্রি করে দাও, তাহলে সুদ সমেত সব পুরনো টাকা মাফ করে দেব। উল্টে তোমাদের নগদ আরো 20,000 টাকা দেব। আমি তো বিক্রি করতে চাই বাবু, কিন্তু আমার বাবা কোনো মতেই জমি বিক্রি করতে রাজি হবে না। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এই কাগজের নিচে তোমার বাবার সই করিয়ে নিয়ে এসে আমাকে জমা দেবে। তারপর তোমাদের সব ঋণ শোধ বলে গণ্য হবে, আর আমি সেই 20,000 টাকা তোমার হাতে তুলে দেব। ঠিক আছে জমিদার বাবু, কাগজটা দিন, আমি বাবার সই করে নিয়ে আসছি। এই নাও কাগজটা, পারলে সই করিয়ে আনো, করাতে পারলে টাকা তোমার। এরপর অর্ণব কাগজটা হাতে নিয়ে বাড়ি যেতে শুরু করলো। মা, বাবা, তোমাদের একটা বড় খুশির খবর দিতে এসেছি। এই দুর্দিনে খুশির খবর? বল তো বাবা, কি হলো? হ্যাঁ রে অর্ণব, কি খুশির খবর বল। আজ আমি একটা কোম্পানিতে কাজ পেয়ে গেছি, প্রতি মাসে 20,000 টাকা বেতন দেবে বলেছে। এই কাজটা করলে আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে, আর তোমাদের কোনো কষ্টই থাকবে না। সত্যি তুই কাজ পেয়েছিস? যাক বাবা, ভগবান অবশেষে আমাদের দিকে তাকালেন। বাহ, তাই নাকি? তোর এই কথা শুনে মনে হচ্ছে সত্যি ভগবান বলে একজন আছেন। আমার মনটা আনন্দে ভরে উঠেছে রে বাবা। হ্যাঁ বাবা, তবে একটা ছোট্ট কাজ করতে হবে তোমাকে। কোম্পানির ম্যানেজার বলেছেন তোমার বাবার সই ছাড়া তোমাকে চাকরিতে নেব না। তাই আমি একটা ফর্ম এনেছি, এই কাগজটায় তুমি একটা সই করে দাও। তুমি সই করলেই তারা আমাকে কাজে নেবে। বাবা, তুই যদি কাজটা পাস তাহলে তো আমাদের পরিবারটা বাঁচবে। কই, কোথায় সই করব বল? এই নাও বাবা, ঠিক এখানে সইটা করে দাও। এরপর অর্ণবের বাবা খুশিতে কাগজে সই করে দেয়। বাবা, তোর উপর অনেক আশা ছিল আমাদের, আর আজ মনে হচ্ছে সেই আশার ফল এবার পেতে শুরু করব। তাড়াতাড়ি গিয়ে ফর্মটা জমা দিয়ে আয়, তোর কাজটা পাকাপাকি হোক। ঠিক আছে মা, আমি গিয়ে দিয়ে আসছি, তোমাদের দুশ্চিন্তা কেটে যাবে খুব তাড়াতাড়ি। এরপর অর্ণব কাগজটা নিয়ে সোজা জমিদারের বাড়ি যেতে শুরু করে। কই অর্ণব, সই করে এনেছো? হ্যাঁ জমিদার সাহেব, আবার সই করিয়ে এনেছি, তবে বাবার একটা শর্ত আছে। বলো, কি শর্ত? যদি আমি 1 মাসের মধ্যে আপনার সব টাকা সুদ সমেত ফেরত দিতে পারি, তাহলে আপনি জমিটা আমাদের আবার ফেরত দেবেন, আর যদি না পারি জমিটা পুরোপুরি আপনার হয়ে যাবে। আগের ঋণই শোধ করতে পারছো না, আবার এই 20,000 টাকার কিভাবে শোধ দেবে? আচ্ছা ঠিক আছে, তোমার শর্ত মেনে নিলাম। কাগজটা দাও দেখি। এই নিন জমিদার বাবু, 20,000 টাকাটা দিন। নাও, এই নাও তোমার 20,000 টাকা। এবার যাও তাহলে। আচ্ছা জমিদার বাবু, আমি আসছি। পরের দিন শুক্রবার বাজার খুলতেই অর্ণব আর দেরি করলো না। একটি মাত্র ট্রেডেই তার সমস্ত টাকা ঢেলে দিল। তার চোখে তখন শুধু একটাই স্বপ্ন, এই ট্রেডটাই তার পরিবারের ভাগ্য ঘুরিয়ে দেবে। কিন্তু বাজার শনিবার ও রবিবার বন্ধ, তাই অর্ণব ট্রেড থেকে না বেরিয়ে অপেক্ষা করতে লাগলো সোমবারের জন্য। সোমবার মার্কেট খুলতেই অর্ণব দেখলো তার মাত্র 20,000 টাকাটা মুহূর্তেই 20 লাখে বদলে গেছে। উত্তেজনায় হাত কাঁপছিল। অর্ণব দেরি না করে তৎক্ষণাৎ প্রফিট বুক করলো, আর নিজের আনন্দ সামলাতে না পেরে দৌড়ে ছুটে গেল বাবা মায়ের কাছে। বাবা, মা, তোমাদের কত কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। বাবা, তোমার জমির ফসলটা আগুনে পুড়ে যায়নি, আমি সব ফসল চুরি করেছিলাম, আর তারপর জমিতে আগুন লাগিয়ে দিয়েছিলাম, যাতে কেউ বুঝতে না পারে যে ফসলটা চুরি হয়ে গেছে। যেদিন তোমাকে সই করতে বলেছিলাম, সেদিন বলেছিলাম একটা চাকরির ফর্ম, সেদিনটা আমি মিথ্যে বলেছিলাম। ওই কাগজটা ছিল তোমার জমির বিক্রির কাগজ। তোমার সই নিয়ে আমি লুকিয়ে সেই জমিটা জমিদারের হাতে বিক্রি করে দিয়েছি। বাবা, আমি লোভে পড়েছিলাম বাবা, এমন এক অন্ধ লোভ যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন, যে জায়গাটা বেশিরভাগ মানুষকে মুহূর্তে ধ্বংস করে দেয়। আমি সেই জায়গাতেই পড়ে গেছিলাম বাবা, কিন্তু ভগবান আজ একটু দয়া করেছেন,
আজ আমি 20,000 টাকাকে 20 লাখ করে তুলেছি বাবা। শেয়ার মার্কেটে অপশন ট্রেডিং করতে গিয়ে সব হারানোর জায়গায় গেছিলাম, কিন্তু আজকে তোমাদের আশীর্বাদে 20 লাখ টাকা কামিয়েছি বাবা। বাবা আমাকে মাফ করে দাও, আমি তোমাদের সব হারিয়েছি, খুব কষ্ট দিয়েছি, কিন্তু আজ যা করেছি সব তোমাদের হাতে তুলে দেব। এই 20 লাখ টাকাই তোমাদের, তোমরা যা ভালো মনে করবে তাই করবে। আমাকে আমাকে যা বলবে আমি তাই করব বাবা। একটা কথা, জীবনে আর কখনো শেয়ার মার্কেটে না জেনে বুঝে কোনো ভুল কাজ করব না। তোমাদের চোখের জল, তোমাদের কষ্ট আর দেখতে চাই না বাবা। আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো।